নমস্কার। খবরদার কথা নয়। আজকে 25শে জুন 1975 সালের আজকের দিনে ভারতে প্রথম জরুরি অবস্থা জারি হয়েছিল। এই নিয়ে অনেক বিতর্ক হয়েছে। যার সময়ে এই জরুরি অবস্থা জারি হয়েছিল সেই সময়কার প্রধানমন্ত্রী পরবর্তী সময়ে এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন, নিজের বক্তব্যও রেখেছেন। যদিও এই কারণে তার সংসদ সদস্য পদও চলে গিয়েছিল বাই ইলেকশনে জিতে আসার পরে। এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আজকে 50 বর্ষ পূর্তি উপলক্ষে দেশের ক্ষমতাসীন দল একে সংবিধান বাঁচাও বা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করছে রাজ্যে রাজ্যে। সে হোক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে সময়ে এই এমার্জেন্সি বা জরুরি অবস্থা জারি হয়েছিল সেই জরুরি অবস্থার কারণ কি ইত্যাদি ইত্যাদি প্রচুর বিশ্লেষণ হয়েছে। এবং এই মুহূর্তে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ভারতবর্ষ এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই সমস্ত 1975 সালের 25শে জুন এটাকে নিয়ে যদি 50 বর্ষ ইত্যাদি ইত্যাদি হয়, তাহলে বর্ষপূর্তি উপলক্ষে অনেক ঘটনা আছে, প্রতিদিন এগুলি নিয়ে আলোচনা করতে হয়। আজকের দিনে দাঁড়িয়ে সেই জরুরি অবস্থার বিশ্লেষণ করা থেকেও আজকে ভারতবর্ষ কোন জায়গায় দাঁড়িয়ে, এবং খুব ছোট করেও যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে জরুরি অবস্থাকে নিশ্চয়ই আমরা বলবো। কিন্তু যে শাসন ব্যবস্থায় জরুরি অবস্থা এসেছিল সেই শাসন ব্যবস্থাকে মানুষ প্রত্যাখ্যান করেছিল, আবার ফিরিয়েও এনেছিল, ইত্যাদি ঘটনাগুলি আছে। সুপ্রিম কোর্ট তাকে খারিজ করেছিল। সমস্ত ঘটনা আমাদের জানা। তারপরেও কেন আজকের দিনে দাঁড়িয়ে এই 50 বর্ষ উৎসব পালন করার এত তাগিদ? সেই জন্যই আমরা জানতে চেয়েছিলাম রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মনের কাছে। এসেছিলাম, তিনি সময় দিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়ে। পুরুষোত্তম, সরাসরি চলে যাই। আজকের দিনে দাঁড়িয়ে এই 50 বর্ষ পূর্তি উপলক্ষে যে জরুরি অবস্থা জারির 50 বর্ষ, এই নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে, গণতন্ত্র বাঁচাও ইত্যাদি নাম দিয়ে বা ইত্যাদি। এই মুহূর্তে খুব জরুরি ছিল এই বিষয়টা। আর কি কোনো বিষয় ছিল না ভারতবর্ষে? বা ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে সেই জরুরি অবস্থার মানুষকে মনে করিয়ে দেওয়ার পেছনে কারণটা কি? না, প্রথমত তো জরুরি অবস্থা জারি, আভ্যন্তরীণ জরুরি অবস্থা 25শে জুন মধ্যরাত্রিতে 1975 সনে কেন্দ্রীয় মন্ত্রিসভাকে ঘুমিয়ে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সারা দেশে আভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করেছিলেন। রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদকে ঘুম থেকে ডেকে তুলে জরুরি অবস্থা পরোয়ানায় স্বাক্ষর করা হয়েছিল। মধ্যরাত্রিতে জাতিকে শৃঙ্খলিত করা হয়েছিল এবং সারা দেশে গণতন্ত্র হত্যা পর্ব চলছিল জরুরি অবস্থার দিনগুলোতে 2.5 বছর। এটা তো ভারতবর্ষের স্বাধীনতোত্তর রাজনৈতিক ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এই জরুরি অবস্থা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, আমাদের আলোচনা করা দরকার। অতীতকে ভোলা ঠিক নয়, অতীতকে স্মরণে রেখে অতীত থেকে শিক্ষা নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে। জরুরি অবস্থা অধ্যায় 50 বছর পূর্তি আমাদের ওই সময়টাকে বুঝতে সাহায্য করবে। কীভাবে গণতন্ত্র উপর আক্রমণ নামানো হয়েছিল, কীভাবে এর বিরুদ্ধে সাধারণ মানুষ গণতন্ত্র রক্ষার জন্য আন্দোলন করেছিলেন, লড়াই সংগ্রাম করেছিলেন, এগুলো আমাদের স্মরণ করা দরকার। এবং আমি একজন মানবাধিকার কর্মী হিসেবে একটা কথায় বিশ্বাস করি, ইটার্নাল ভিজিলেন্স ইজ দ্য প্রাইস অফ লিবার্টি। অর্থাৎ অতন্দ্র প্রহর হচ্ছে গণতন্ত্রের রক্ষা কবচ। সেই কারণে জরুরি অবস্থার অভিজ্ঞতা, এ থেকে শিক্ষা নেওয়া, একে স্মরণ করা আমাদের প্রয়োজন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা আজকে জরুরি অবস্থা স্মরণ করছে তাদের সেই যোগ্যতা আছে কিনা। আজকে এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে আসবে। আজকে বিজেপি, আরএসএস তারা জরুরি অবস্থা উদযাপন করছে মূলত এটা বোঝানোর জন্য যে 75 থেকে 77 2.5 বছর ভারতবর্ষে গণতন্ত্র ছিল না, এ নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু তারা 2014 সন থেকে তো এখনও যে ভারতবর্ষে অঘোষিত জরুরি অবস্থা চলছে। যারা 2014 থেকে 2024 অবধি বিভিন্নভাবে সংবিধানকে অকুচ করছে, সংবিধানের মূল ভাবনার বিরুদ্ধে যারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, ভারতবর্ষ একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, যাদের শাসনে গণতন্ত্রের গণ অবশিষ্ট নেই, তাদের জরুরি অবস্থার নিয়ে কথা বলার শোভা পায় না।
তাদের এই জরুরি অবস্থা স্মরণ করা, এটা পেছনে অন্য একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো 50 বছর আগের ঘটনা দিয়ে তাদের বর্তমান শাসনকে জাস্টিফাই করার চেষ্টা। এই উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে। তারা কিন্তু খুব সৎ উদ্দেশ্য নিয়ে এটা করেনি, এটা করছে না। তারা 2014 সন থেকে ভারতবর্ষে জরুরি অবস্থা যেতে ভয়ঙ্কর অবস্থা। কারণ একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, জরুরি অবস্থার সময় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধী তার ব্যক্তিগত ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দেশকে জাতিকে বিপন্ন করেছিল, স্বৈরতান্ত্রিক ব্যবস্থা দেশে চালু হয়েছিল। কিন্তু গোপনে না, গোপনে নয়, প্রকাশ্যে সংবিধানের উপর আঘাত করা হয়েছিল। সংবিধানকে সংশোধন করে সারা দেশে ধরপাকড় করে কয়েক লক্ষ মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। এগুলো আমরা জানি, এর বিরুদ্ধে মানুষের লড়াই ছিল, সংগত সেন্সরশিপ ছিল, তখন প্রকাশ্যে সেন্সরশিপ ছিল, সংগত স্বাধীনতাকে টুটি টিপে ধরা হয়েছিল। এখন অপ্রকাশ্যে সংগত সেন্সরশিপ আছে। এখনকার শাসকরা অনেক বেশি কৌশলী, অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি তারা স্ট্র্যাটেজিক। তারা জরুরি অবস্থা জারি না করো, তারা গত 2014 থেকে আমাদের দেশের অবস্থা জরুরি অবস্থা যেটা ভয়ঙ্কর করেছে। আমরা বলি 1975 থেকে 77 ছিল ডিক্লেয়ার্ড ইমার্জেন্সি, আর 2014 থেকে 2024 হচ্ছে আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি। এবং আনডিক্লেয়ার্ড ইমার্জেন্সি ডিক্লেয়ার্ড ইমার্জেন্সি যেটা আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি বিপজ্জনক, আরও বেশি সর্বগ্রাসী। এটা আমার বক্তব্য। আরেকটা বিষয় হচ্ছে অথরিটারিজম। ইন্দিরা গান্ধী ছিলেন অথরিটারিয়ান, স্বৈরতান্ত্রিক, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছিল। আর এখন হচ্ছে ফ্যাসিস্ট শাসন। শ্রীমতী গান্ধীর সময় সংবিধানকে সংশোধন করা হয়েছিল, আবার তখনই সংবিধানের মধ্যে প্রিএম্বলে ধর্মনিরপেক্ষ শব্দটা যুক্ত করা হয়েছিল, যদিও এর আগেও সংবিধান ধর্মনিরপেক্ষ ছিল মূল কাঠামো। কিন্তু শ্রীমতী গান্ধী যেটা করেননি, উনি কিন্তু ভারতবর্ষের যে মূল ভাবনা এটাকে বিনষ্ট করার চেষ্টা করেননি। ভারতবর্ষ যেটা একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা একটা বহুধা সংস্কৃতি বিশিষ্ট দেশ, প্লুরাল কান্ট্রি। এটা কোনো এক ধর্মের এক জাতির দেশ নয়, এটা যে বহু ধর্মের দেশ। এখানে সব মানুষের একত্রিত বাসস্থান। আমরা একটা বহুত্ববাদী দেশ। এই ধারণাকে ইন্দিরা গান্ধী আঘাত করেননি, অর্থাৎ সংবিধানের মূল প্রাণ বস্তুকে উনি আঘাত করেননি, করার চেষ্টা করেননি। এখন কি হচ্ছে? এখন তো একদিকে গণতন্ত্র হত্যা করা হচ্ছে, একদিকে সংগঠিত কণ্ঠরোধ, এখন উপায়নে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে, এখন সেডিশন রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সরকারের সমালোচনাকেই বিদ্ধ করা হচ্ছে। পাশাপাশি যেটা করা সবচেয়ে ভয়ঙ্কর বিপজ্জনক দিক, আমাদের দেশকে একটি ধর্মীয় ফেসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য তারা সমস্ত রকম প্রয়াস নিচ্ছে। সেই কারণেই বলবো, জরুরি অবস্থা চাইতেও এই সময়টা আরো বেশি ভয়ঙ্কর। জরুরি অবস্থার সময় শাসক পুলিশ আক্রমণ করত, জরুরি অবস্থার সময় পুলিশ, সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী তারা মিসা প্রয়োগ করতো। এখন কি হচ্ছে? এখন দুমুখী আক্রমণ। একদিকে রাষ্ট্রযন্ত্র, অন্যদিকে বিভিন্ন এক্সট্রা কনস্টিটিউশনাল প্রাইভেট আর্মিগুলো, বিভিন্ন সংগঠনগুলো যারা দাবি করে হিন্দু ধর্মের ঠিকা তারা নিয়েছে, বিভিন্ন সংগঠনগুলো যারা এই ধরনের আইন বহির্ভূত হিংসা প্রয়োগ করছে। আজকে আপনি কথা বলতে যান, একদিকে পুলিশ আপনার বাড়িতে আসবে, অন্যদিকে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলো, বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো তারা আপনার বাড়িতে হামলা করবে। জরুরি অবস্থায় হামলাটা হতো রাষ্ট্রের হামলা, সরকারের হামলা, পুলিশের হামলা, সিআরপির হামলা। কিন্তু এখন যুগপথ হচ্ছে, একদিকে রাষ্ট্র তার বাহিনীকে প্রয়োগ করছে নাগরিকদের বিরুদ্ধে, বুল্ডোজার জাস্টিস, বুল্ডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে, বিচারের কোনো তোয়াক্কা রাখছে না, ন্যায় বিচারের কোনো সুযোগ নেই। আরেকদিকে যেটা করছে, এই প্রাইভেট আর্মিগুলো, সাম্প্রদায়িক শক্তির বিভিন্ন শাখা সংগঠনগুলো তারা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, তারাই পুলিশ প্রশাসনের সাথে তারা আসছে। এখন দ্বিমুখী আক্রমণ, এই আক্রমণটা আরো বেশি ভয়ঙ্কর। জরুরি অবস্থা কিন্তু সেই দ্বিমুখী আক্রমণ ছিল না। জরুরি অবস্থা আক্রমণ ছিল পুলিশের সাথে, পুলিশ নাগরিকদের হয়রানি করছে, আটক করছে, জুলুম করছে, একটা দিক। এখন রাষ্ট্রের আরক্ষা বাহিনী, আধা সামরিক বাহিনী যে যুক্ত হয়েছে এই রাষ্ট্র বহির্ভূত ধর্মীয় উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো, তাদের হিংসাত্মক ভায়োলেন্স, এই দুটো দিক যুক্ত হয়েছে। আপনি যে জায়গাটায় বললেন যে ঘোষিত ছিল এমার্জেন্সি, মিডনাইটে প্রেসিডেন্টকে উঠিয়ে গিয়ে তারপর সই করানো হয়েছে, এখন আপনি বলছেন এখন অঘোষিত, এখন জরুরি অবস্থায় ঘোষিত জরুরি অবস্থা আরো ভয়ঙ্কর এই অবস্থায় ছিল। এই জায়গায় কোনো যারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেন তারা বলছেন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই লুকিয়ে আছে স্বৈরাচারের মুখ। এখন কি এই ধরনের বিষয়গুলি আবার বেরিয়ে আসছে? এখন তো স্বৈরাচারের মুখ, এখন সবটাই একদম ফেসিবাদী শাসন। এখন নির্বাচন কমিশন প্রায় শাসক দলের কবজায়।
এখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দায়িত্ব পালন করতে পারছে না, এখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলো স্বায়ত্তশাসন নেই, এখন বিশ্ববিদ্যালয়গুলো সরকারের শাখায় পরিণত হয়েছে, এখন নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছে না, এখন ইডি সিবিআই কে সরকারের শাসক দলের দলীয় সংগঠনের ব্যবহার করা হচ্ছে। এখন তো সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ সরাসরি আরএসএস বিজেপির হাতে চলে গেছে। কোনো প্রতিষ্ঠান তার দায়িত্ব পালন করছে না, সবগুলো প্রতিষ্ঠান রাষ্ট্রের পক্ষে নাগরিকদের বিরুদ্ধে সরাসরি আক্রমণে নেমেছে। তাই আমি বলবো বর্তমান অবস্থাটা 75 থেকে 77-এর চাইতেও ভয়ঙ্কর অবস্থা। এই যে এই জায়গাটায় আপনি বললেন যে এই যে সরকারিভাবে ঘোষণা না হওয়ার সাথে একটা মারাত্মক অবস্থার মধ্যে যাচ্ছে মানুষ, এটা কি মানে আমাদের এমার্জেন্সি পিরিয়ড 75-এর যে এমার্জেন্সি বা জরুরি অবস্থা, এইটার থেকে শিক্ষা নিয়ে অনেক বেশি পরিশীলিত হয়েই এখন এই আক্রমণটা আসছে? এখন তো নিশ্চয় তারা 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 কি করছে, ওই দুর্বলতা তারা পার্লামেন্টের ব্রুট মেজরিটির সাহায্যে তারা এমন এমন আইন করছে যে আইনগুলো ভারতবর্ষের সংবিধানের মূল আদর্শকে আঘাত করছে। আর নাগরিকত্ব সংশোধনী আইন, কোনো একটি ধর্মনিরপেক্ষ দেশে এই ধরনের আইন হতে পারে কি যে আমি নাগরিকত্ব দেব ধর্মের ভিত্তিতে? এটা হতে পারে কিনা? এটা হচ্ছে তারা আপনার গো হত্যা নিবারণের প্রশ্নে যে ধরনের আইন করছে, এই আইনগুলো সংখ্যালঘুদের অধিকার উপর আক্রমণ করছে। তারা আইন করছে, তারা লাভ দেহার নাম করে তারা বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের মধ্যে বিয়ের অধিকার, ইন্টার কাস্ট ম্যারেজ, ইন্টার রিলিজিয়াস ম্যারেজ, এগুলোর উপর আইন করে ব্যবস্থা করছে। আইনের সাথে এখন কি হচ্ছে, রুল অফ ল না, রুল বাই দ্য ল। তারা পার্লামেন্টে ব্রুট মেজরিটি, পার্লামেন্টে তারা বিরোধীদের কোনো মতামত দেয় না, জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কোনো গুরুত্ব নেই, পার্লামেন্টের সিলেক্ট কমিটিতে কোনো বিল পাঠানো হয় না, ওয়াক অফ আইন। এটা তো জরুরি অবস্থার সময় যেটা করা হয় এটা করা হচ্ছে। পার্লামেন্টের কাগজে কলমে সব ঠিক আছে, কিন্তু তারা পার্লামেন্ট মানে বিরোধী দলের সাথে আলোচনা, বিরোধী দলের আলোচনা কোনো পরিবেশ নেই, পার্লামেন্টে কথা বলা যায় না। আগে জরুরি অবস্থার সময় সংবাদপত্র সেন্সর করা হয়, পার্লামেন্টে সেন্সর, পার্লামেন্টে আদানি আম্বানির নাম বলা যাবে না, স্পিকাররা বিরাট সেন্সরের ভূমিকা পালন করছে, পার্লামেন্টের মধ্যে সাংসদদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, পার্লামেন্টে প্রধানমন্ত্রী আসবেন না, প্রধানমন্ত্রী আশা দাবি করার জন্য 140 জন সাংসদকে বহিষ্কার করা হয়েছে। কতগুলো উদাহরণ দেব 2014 থেকে। আর যেটা করা হয় সবচেয়ে ভয়ঙ্কর দিক, সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ সৃষ্টি করা, সংখ্যালঘুদের একটা অপরিচয় দেখানো। একদিকে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ অংশ, তাদের প্রতিপক্ষ হিসেবে সংখ্যালঘু সম্প্রদায়কে দাঁড় করো, এটা তো ভয়ঙ্কর। এটা তো ভারতবর্ষের মূল ভিত্তিকে আঘাত করছে। এবং আরেকটা ভয়ঙ্কর দিক হলো, আজকে 2014 থেকে যারা ভারতবর্ষের ক্ষমতায় আছে তাদের সাথে আমাদের স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যের কোনো যোগাযোগ নেই। আরএসএস কিংবা হিন্দু মহাসভা তারা কোনোদিন স্বাধীনতা আন্দোলন অংশগ্রহণ করেনি, কারণ তাদের কাছে মূল শত্রু ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ নয়, তাদের কাছে মূল শত্রু ছিল সংখ্যালঘুরা। মূলত তারা তথাকথিত হিন্দু রাষ্ট্র কায়েম করার নামে। আমি আর একটা বলছি, আমাদের যে জাতীয়তা বোধ, আমরা উই ইন্ডিয়া অ্যাজ এ নেশন, আমরা কিভাবে গড়ে উঠেছি, আমাদের জাতীয়তা হচ্ছে ইনক্লুসিভ জাতীয়তা। এখানে ধর্মের ভিত্তিতে জাতীয়তা নয়, আমাদের ভারতবর্ষের ভৌগোলিক অঞ্চলে যারা আছে তারা সবাই ভারতীয়। এই জাতীয়তা বোধ আমরা গড়ে তুলেছি। এখানে কোনো অপর নেই। ইউরোপীয় নেশন, আমাদের ন্যাশনাল অনেক ফারাক আছে। ইউরোপিয়ান ন্যাশন স্টেট একটা অপর আছে, সেখানে উগ্র জাতীয়তা, রবীন্দ্রনাথ বারবার বলেছেন যে উগ্র জাতীয়তাবাদ ভয়ঙ্কর। ন্যাশনালিজম প্রবন্ধে রবীন্দ্রনাথ তৎকালীন ইউরোপের পরিস্থিতির ভিত্তিতে সতর্কবাণী উচ্চারণ করেছেন যে উগ্র জাতীয়তাবাদ ভয়ঙ্কর বিপদ, ভয়ঙ্কর বিপদ। আমরা দেখেছি ইউরোপে 2টো বিশ্বযুদ্ধ হয়েছে উগ্র জাতীয়তাবাদকে ভিত্তি করে। আমাদের জাতীয়তা কিন্তু তার বিপরীতে। আমরা এখানে আমাদের জাতীয়তায় কোনো অপরকে আমাদের প্রয়োজন করি না। আমরা একটা ইনক্লুসিভ ন্যাশনালিজম আমরা করেছি, যেখানে সমস্ত অংশের মানুষ যারা ভারতবর্ষে থাকেন তারাই ভারতীয়, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় মুক্তি। সেই জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা দেশের মুক্তি অর্জন করেছি। এবং আরএসএস বিজেপি কিংবা হিন্দু মহাসভা, তাদের জাতীয়তাবাদ হচ্ছে কালচারাল ন্যাশনালিজম। কি সাংস্কৃতিক জাতীয়তাবাদ? যাদের পূর্ণভূমি মাতৃভূমি ভারতবর্ষ তারাই একমাত্র ভারতীয়। অর্থাৎ এই অর্থ কি কথাটা, আমরা কেন আরএসএস বিজেপি কিংবা হিন্দু মহাসভা ভারতবর্ষের মূল ভাবনার বিরোধী? তাদের জাতীয়তাবাদের মধ্যে এর উত্তরে চাবিকাঠি নিহিত আছে। তারা কি বলছে? তাদের হচ্ছে কালচারাল ন্যাশনালিজম, সাংস্কৃতিক জাতীয়তাবাদ। কি হচ্ছে? এই যাদের মাতৃভূমি এবং পূর্ণভূমি ভারতবর্ষ তারাই ভারতীয়। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একটা বিরাট, আমাদের যে দেশের সর্ববৃহৎ সংখ্যালঘু গোষ্ঠী মুসলিমরা ভারতীয় নয়, কারণ ধর্মীয় কারণে তাদের মাতৃভূমি ভারতবর্ষ কিংবা পিতৃভূমি ভারতবর্ষ, তাদের পূর্ণভূমি ভারতবর্ষ নয়। এই যে জাতীয়তার সংজ্ঞা,
এই সংজ্ঞার কারণে তো আরএসএস কিংবা হিন্দু মহাসভা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল। তারা বিরোধিতা করেছিল, ব্রিটিশদের সাথে তারা কোলাকুলি করেছিল। এই শক্তি আজকে ভারতবর্ষের ক্ষমতায় আছে। তাদের কাছ থেকে যেটা হচ্ছে, ভারতবর্ষের মূল ভাবনাকে তারা আক্রমণ করছে, এবং সেটা আক্রমণ করার জন্য মানুষের কণ্ঠরোধ করছে, জরুরি অবস্থা জারি না করে আরো ভয়ঙ্কর ভাবে। সর্বশেষ আমাদের আলোচনায় আসছি, আপনি একটা আরএসএস এর কথা বললেন, কয়েকটা উদাহরণও দিলেন। দেখা যাচ্ছে যে ভারতবর্ষের এমার্জেন্সির সময়ে, জরুরি অবস্থার সময় গোয়েন্দা বিভাগের যিনি প্রধান ছিলেন টিভি রাজেশ স্যার, ওনার একটা বই বেরিয়েছে, সেখানেও উনি আপনার কথার সঙ্গে মিলে ওনার কথা, যে এমার্জেন্সি পিরিয়ডকে বিভিন্ন, এবং সুব্রমণিয়াম স্বামী যিনি বিজেপির একজন সাংসদ ছিলেন, এখন বিজেপি করেন, উনিও বলেছেন, ওনারও একটা লেখা ইন্ডিয়ান এক্সপ্রেসে বেরিয়েছে কয়েকদিন আগে, সেখানেও উনি উল্লেখ করেছেন কিছু কিছু তথ্য। আরএসএস এর সঙ্গে এমার্জেন্সিকে আরএসএস সমর্থন করেছিল। যদি এই কথাগুলি, সমস্ত কথাগুলি বইয়ে এসেছে, এই সমর্থন করার পরেও আজকের দিনে দাঁড়িয়ে আরএসএস বিজেপি কেন এই 50 বছরকে পালন করছে? শুধুমাত্র আইওয়াস না আরো অন্য কোনো দিশা আছে? প্রথমত এটা আইওয়াস, কারণ বিজেপির পক্ষে গণতন্ত্র কিংবা সংবিধান তাদের মুখে মানায় না, কারণ তারা সংবিধানের আদর্শের বিরুদ্ধে। তারা গত 10 বছর 11 বছর লাগাতার কাজ করে যাচ্ছে, এটা আমরা ভারতবাসী দেখতে পাচ্ছে। তাদের কাছে সংবিধানের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। যদি সংবিধানের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, ত্রিপুরার অবস্থা দেখুন না, ত্রিপুরায় গণতন্ত্র আছে, কথা বলার অধিকার আছে, নির্বাচন হয়, তাদের শাসন, কোনো রকম সরকারের বিরুদ্ধে সমালোচনা করা যায়? তা গণতন্ত্র, সংবিধান আমাকে সমালোচনার অধিকার দিয়েছে, আমাকে প্রত্যেকটা রাজনৈতিক দলের নির্দিষ্ট শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার অধিকার দিয়েছে। হয় এখানে হয়, এখানে গণতন্ত্র আছে, গণতন্ত্রকে তারা ছুটিতে পাঠিয়ে দিয়েছে। তো তাদের মুখে গণতন্ত্রের প্রতি দরদ, গণতন্ত্রের কথা আরএসএস বিজেপির মুখে শোভা পায় না, সংবিধানের কথা তাদের মুখে শোভা পায় না। তারা এটা করছে তাদের ব্যর্থতা, তাদের ফেসিবাদী শাসন, এটাকে আড়াল করার জন্য এবং প্রধান বিরোধী দল কংগ্রেসকে কোণঠাসা করার জন্য তারা জরুরি অবস্থার নিয়ে আলোচনা করছে। আমরাও জরুরি অবস্থা নিয়ে আলোচনা করি, আমরা জরুরি অবস্থার অভিজ্ঞতা থেকে শিক্ষা নেই। আমরা দেখেছি জরুরি অবস্থার সময় কিভাবে প্রশাসন সরকারের বংশগত হয়ে গেছিল, পুলিশ প্রশাসন কিভাবে জরুরি অবস্থার সময় আমাদের সুপ্রিম কোর্ট জাতির প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল, আমরা দেখেছি। সুপ্রিম কোর্ট বিট্রেড দ্য নেশন, এডিএম জব্বলপুর বনাম শিবকান্ত শুক্লা মামলায় সুপ্রিম কোর্টও 2012 সনে স্বীকার করেছে জরুরি অবস্থার সময় আমরা জাতির প্রতি দায়িত্ব পালন করতে পারি না, উই বিট্রেড দ্য নেশন। এবং আমাদের রায়, যে রায়ের উপর কয়েক লক্ষ মিসায় আটক ব্যক্তির ভাগ্য নির্ধারণ হচ্ছিল, সেই রায় ছিল জাতির বিরুদ্ধে একটা অপরাধ। কারণ সেই রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল জরুরি অবস্থার সময় মানুষের বাঁচার অধিকার থাকে না, ন্যূনতম মৌলিক অধিকার থাকে না। আমরা জানি। আবার এখন দেখছি আমরা গত 10-11 বছর আমরা সুপ্রিম কোর্টের কাছে যে ভূমিকা আমরা চাই, যেটা আমরা দাবি করি, যেটা সুপ্রিম কোর্টের যে ভূমিকা পালন করার জন্য সুপ্রিম কোর্টকে গঠন করেছে সংবিধান, সেই সুপ্রিম কোর্ট তার দায়িত্ব পালন করতে পারছে না। বিচার ব্যবস্থা ক্রমশ সরকারের দিকে ঝুঁকে পড়ছে, কারণ এটা আমরা দেখছি। আর আরএসএস এর ভূমিকা নিয়ে এখন অনেকে বলবেন, আপনার বক্তব্য শুনে এটা তো ঠিক বলেননি, আরএসএস এর অনেক নেতা গ্রেপ্তার হয়েছিলেন, নানাজি দেশমুখ অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। তাহলে আরএসএস কি করে বলেন আরএসএস জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই করেনি? এবং অনেকেই বলেন যে আরএসএস, আমাদের দেশে কিন্তু আরএসএস গ্রহণযোগ্য ছিল না। অনেকে বলেন জরুরি অবস্থার সময় জরুরি অবস্থা বিরোধী আন্দোলন করার মধ্য দিয়ে আরএসএস এর গ্রহণযোগ্যতা বেড়েছে। এরা কিন্তু আরএসএস অচ্ছুত ছিল, এবং এই কারণে জয়প্রকাশ নারায়ণের বিরুদ্ধে অনেকের অভিযোগ জয়প্রকাশ নারায়ণ প্রকারান্তরে ভুল করেছে, আরএসএসকে যে মানুষের কাছে গ্রহণযোগ্য করে দিয়েছেন, এটা একটা ঘটনা। এবং আবার এটাও ঠিক, আপনি যে কথাটা বললেন যে জরুরি অবস্থার সময় আরএসএস শ্রীমতী গান্ধীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, এটা তো ঘটনা। জরুরি অবস্থার প্রথম দিকে আরএসএস জরুরি অবস্থার বিরোধিতা করেছিল, অনেকে জেলে গেছেন, এটাও যেমন ঠিক। কিন্তু আরএসএস এর ধারণা হয়েছিল যে জরুরি অবস্থা দীর্ঘস্থায়ী হবে। পরবর্তী সময় বালাসাহেব দেওরস, যিনি যাকে গ্রেপ্তার করেছিল আরএসএস প্রধান ছিলেন, উনি কিন্তু শ্রীমতী গান্ধীকে অনেকগুলো চিঠি লিখেছেন। সেই সমস্ত চিঠিতে উনি কিন্তু সহযোগিতার প্রস্তাব দিয়েছিলেন, এবং উনি এটাও বলেছিলেন আমি আপনার সাথে কথা বলতে রাজি আছি। এখন অনেকে বলছেন, যিনি রাজেশ্বর রাওয়ের কথা বললেন, অনেকেই আলোচনা করতে গিয়ে বলছেন যে আরএসএস একটা ফিলার শ্রীমতী গান্ধীকে পাঠাচ্ছিলেন, এবং আরএসএস এর সাথে শ্রীমতী গান্ধীর একটা রিকনসিলিয়েশন হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং জরুরি অবস্থাকে অনুশাসনকে সমর্থন জানিয়ে বালাসাহেব দেওরস অনেকগুলো চিঠিপত্র লিখেছিলেন, সেই চিঠিগুলো আছে। আবার এটাও ঠিক, প্রথম দিকে আরএসএস জরুরি অবস্থা বিরোধিতা করেছিল, অনেক কার্যকর্তা গ্রেপ্তার হয়েছিলেন,
সেই কারণে আরএসএস সারা ভারতবর্ষে একটা রেসপেক্টেবল চেহারা পেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন মনে হচ্ছিল জরুরি অবস্থা দীর্ঘস্থায়ী হবে, তখন একটা গোপন যোগাযোগের চেষ্টা হচ্ছিল, একটা চ্যানেল তৈরির চেষ্টা হচ্ছিল। আরএসএস অনেকটা সুর নরম করে ফেলেছিল বলে এখনকার বিভিন্ন পুস্তকে এবং আরএসএস তরফ থেকে এই সমস্ত পুস্তকগুলোর বিরুদ্ধে প্রতিবাদও দেওয়া হয়নি। এগুলো আর্কাইভে তো আছে চিঠিগুলো, এই চিঠিগুলো নিয়ে একটা যোগাযোগের চেষ্টা হচ্ছিল, এগুলো এটাও আছে, এই অবস্থাগুলি আছে। পুরুষোত্তমরা যেটা বললেন সেটাই আসল কথা। এটা দুটো ভাগ। একটা হচ্ছে আমরা যে জরুরি অবস্থা দেখে এসেছি 75-এ, সে জরুরি অবস্থা ছিল ঘোষিত, জানতাম পুলিশ আসতে পারে এই কারণের জন্য। এখন পুলিশ আসা বা সরকারের ব্যবস্থা গ্রহণের কোনো আগাম সূচি থাকে না, যে কোনো সময় যে কোনো বিষয়ই এসে করতে পারে। বরুণ সেনগুপ্ত থেকে শুরু করে গৌরকিশোর ঘোষ সহ ভারতবর্ষের বিখ্যাত এন রাম, আরো অনেকের নাম আমরা বলতে পারি, তারা সন্তোষ কুমার ঘোষ, এরা সবাই গ্রেপ্তার হয়েছিল। আমাদের রাজ্যে নিপীড়ন চক্রবর্তী, আমাদের সঙ্গে আমাদের এখানে সিপিআইএম দলে 18 জন এমএলএ বিধায়ক নিপীড়ন চক্রবর্তী সব গ্রেপ্তার ছিলেন। কংগ্রেসের এমএলএরাও গ্রেপ্তার হয়েছিলেন। এই ঘটনা যেমন আছে, এই মুহূর্তে ভারতবর্ষের সংবাদপত্র বড় বড় সাংবাদিকদের গ্রেপ্তার হয়তো করা হচ্ছে না, কিছু কিছু সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অজুহাতে, কিন্তু সংবাদপত্রকে একটা জায়গায় কোণঠাসা করে ফেলার চেষ্টা হয়েছে, যার জন্য কোট আনকোট গদি মিডিয়া নাম করে গিয়েছে। আমরা যারা সাংবাদিকতা করি তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু না লজ্জাজনকও বটে। আজকের দিনে দাঁড়িয়ে পুরুষোত্তমদার সঙ্গে সহমত পোষণ করে বলি, এই ধরনের দিন ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নেবে যেদিন, সেদিনই আমরা এখানে জোর গলায় এসে বলতে পারব যে ভারতবর্ষের স্থায়ী গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হল। আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।